नमस्कार वेलकम टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आशा करছি তুমি সুস্থ আছো এবং খুব ভালো রকম প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। আজকে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের কোষ ও কোষ বিভাজন অধ্যায় নিয়ে আলোচনা করব এবং যে অধ্যায়টা বেসিক্যালি আমাদের জননটাও রয়েছে যে অধ্যায়ে, কিন্তু আমরা আজকে জনন পোর্শনটা কভার আপ করব না। আজকে আমরা মূলত কোষ ও কোষ বিভাজন যেটা সেই অংশটাই আমরা আজকে কভার করব। তো শুরু করছি আজকের ক্লাস। তোমাদের কোষ বিভাজন সম্পর্কে কোনো ডাউট থেকে থাকলে আশা করছি এই ক্লাসের শেষে তোমার সেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে এই ক্লাসের শেষে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট, এই চ্যাপ্টারের যে প্রধান বিষয়বস্তু সেখানে আমাদের জানতে হবে যে একটা কোষের যে জেনেটিক বস্তু বা ডিএনএ সেটা কী জিনিস এবং সেই ডিএনএটা কী রূপে থাকে এবং সেটা যখন কোষ বিভাজিত হয় সেটা কীরকম পরিবর্তন হয়, এই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তো চলো একে একে বোঝা যাক। প্রথমেই আসি, সেটা হচ্ছে যে ডিএনএ। না, কোনো একটা কোষের মধ্যে প্রধান জেনেটিক বস্তু হিসেবে সেটা ডিএনএ থাকতে পারে, সেটা আরএনএ থাকতে পারে। অর্থাৎ কোনো একটা বস্তুর জেনেটিক বস্তু সাধারণত ডিএনএ বা আরএনএ হয়। জেনেটিক বস্তু কি না, জেনেটিক বস্তু হচ্ছে সেই বস্তু যেটা কোনো জীবের বংশগতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে নিয়ে যায়। যেমন যেমন আমার কোনো বৈশিষ্ট্য আমার পরবর্তী জেনারেশনে নিয়ে যাবে কি ডিএনএ, আগের জেনারেশনের বৈশিষ্ট্য আমার মধ্যে এনেছে কে ডিএনএ। তাহলে বোঝা যাচ্ছে ডিএনএ হচ্ছে কোষের মধ্যে প্রধান জেনেটিক বস্তু। এবার এই ডিএনএটা যখন কোষের মধ্যে থাকে, সেই কোষের মধ্যে নিউক্লিয়াসে আমরা দেখতে পাই কোনো দশায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো দশায় একটু ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। যখন এই ডিএনএটা যখন কোনো একটা কোষের মধ্যে নিউক্লিয়াসে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, সূত্রাকারে থাকছে, তখন সেটাকে আমরা বলছি ক্রোমাটিন জালিকা, বা আমরা বলতে পারি নিউক্লিয় জালিকা। আবার যখন সেই কোষটারই বিভাজনকালে আমরা দেখতে পাচ্ছি যে সেই ক্রোমাটিন জালিকাটা কিছু ঘন সন্নিবিষ্ট হয়ে এরকম আকার ধারণ করছে, তখন তাদেরকে বলছি আমরা ক্রোমোজোম। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই যে ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম বেসিক্যালি বা আদতে একই জিনিস। ক্রোমাটিন জালিকা বা ডিএনএ বা ক্রোমোজোম একই জিনিস, শুধু অবস্থার পার্থক্য, শুধু আকারগত পার্থক্য। ক্লিয়ার? আমরা ক্রোমাটিন জালিকাকে দেখতে পাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর ক্রোমোজোমকে দেখতে পাই সেটা একদম সুসজ্জিত অবস্থায় ঘন সন্নিবিষ্ট হয়ে রয়েছে। অর্থাৎ কোষের যে প্রধান জেনেটিক বস্তু ডিএনএ, সেই ডিএনএটাই ক্রোমোজোম গঠন করে। এবং এই ডিএনএর মধ্যে পার্টিকুলার কিছু জায়গা থাকে, যে জায়গাগুলো একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী। সেই নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী অংশগুলোকে বলা হয় জিন। কি বললাম না, ডিএনএর মধ্যে মনে করো এটা একটা ডিএনএ, সেই ডিএনএর মধ্যে পার্টিকুলার কিছু একটা অংশ, সেই অংশটা থেকে যদি কোনো একটা প্রোটিন তৈরি হয়, সেই নির্দিষ্ট অংশটাকে আমরা কি বলবো জিন। অর্থাৎ যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে ডিএনএ, ক্রোমোজোম এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কি, তাহলে এটাই হবে উত্তর যে ক্রোমোজোম গঠিত হয় ডিএনএ নিয়ে, এবং ডিএনএর মধ্যে যে নির্দিষ্ট অংশেও একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে বা একটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী, সেই নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। বা আমরা বলতে পারি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে জিন আছে, এবং এই ক্রোমোজোম গঠিত হয় ক্রোমাটিন জালিকা নিয়ে। ক্লিয়ার? আশা করছি বোঝানো গেছে এই তিনটে বিষয়ের মধ্যে যে সম্পর্ক সেটা। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ডিএনএ, এই ডিএনএটা অ্যাকচুয়ালি কী নিয়ে গঠিত। আমাদের যে জেনেটিক বস্তু সেই ডিএনএটা অ্যাকচুয়ালি কী নিয়ে গঠিত। না, আমাদের যে ক্রোমোজোম, ডিএনএ গঠন করছে ক্রোমোজোম, তো সেই ক্রোমোজোমের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে প্রধান দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় দেহকোষ ক্রোমোজোম, আর একটাকে বলা হয় জনন কোষ ক্রোমোজোম। না, দেহকোষ ক্রোমোজোমে একটা দেহকোষের মধ্যে প্রতিটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। আমার কথাটা বোঝার চেষ্টা করো।
দেহকোষে আমরা দেখতে পাই যে প্রতিটা ক্রোমোজোম একই রকম দেখতে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় রয়েছে। কেন জোড়ায় জোড়ায় রয়েছে? না একটা ক্রোমোজোম এসছে বাবার কাছ থেকে, একটা ক্রোমোজোম এসছে মায়ের কাছ থেকে। তাহলে অর্থাৎ আমরা প্রতিটা আমাদের যে দেহকোষ, মানে দেহকোষ মানে আমাদের পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু বাদে অধিকাংশ যে কোষ সেগুলো হচ্ছে দেহকোষ। তো সেই দেহকোষে আমরা প্রতিটা ক্রোমোজোম দেখতে পাবো যে জোড়ায় জোড়ায় রয়েছে। মনে করো ক্যাপিটাল এটা হচ্ছে বাবার কাছ থেকে এসছে, স্মল এটা হয়তো মায়ের কাছ থেকে এসছে, ক্যাপিটাল বিটা বাবার কাছ থেকে এসছে, স্মল বিটা মায়ের কাছ থেকে এসছে। অর্থাৎ একই রকমের জিন সমস্ত ক্রোমোজোম এসছে একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে। এবং দেহকোষে দেখো প্রতিটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে বলে এই ধরনের ক্রোমোজোমগুলোর যে অবস্থা সেটাকে বলা হয় ডিপ্লয়েড। ডিপ্লয়েড ব্র্যাকেটে দেখবে তোমরা লেখো 2n। 2n মানে হোয়াট? 2n মানে হচ্ছে সেখানে প্রতিটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে। আমি একটা এক্সাম্পল যেমন দিই, যে প্রতিটা মেয়ে যে কানের পরে সেটা ডিপ্লয়েড, অর্থাৎ কানের কেউ একটা পরে না, কানের দুটো পরে। হ্যাঁ, অনেকটা ছাবড়ি টাইপের আমি বলছি না যে অনেকে একটা কানের পড়ছে, সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি কি, যে কানের জেনারেলি দুটো পড়া হয়, ক্লিয়ার? তো দুটো পড়া হয় তার মানে সেটা ডিপ্লয়েড। অন্যদিকে নাকের সবসময় দেখবে একদিকে পড়ে একটা, তার মানে সেটা হচ্ছে আমরা জনন কোষে যদি ক্রোমোজোম দেখি, অর্থাৎ কোষটা দেখি জনন কোষে, দেখব প্রতিটা ক্রোমোজোম জাস্ট একটা করে রয়েছে। মানে এ ক্রোমোজোম আছে একটা, বি ক্রোমোজোম আছে একটা, সি ক্রোমোজোম আছে একটা, এরকম আলাদা আলাদা একটা করে রয়েছে। এখানে যে জোড়ায় জোড়ায় ছিল এখানে জোড়ায় জোড়ায় থাকে না। সেই জন্য জনন কোষের ক্রোমোজোমের যে প্রকৃতি সেটাকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড, মানে সব সিঙ্গেল হয়ে আছে। এবং এই দেহকোষেরই আর একটা নাম হচ্ছে অটোজোম। এই টেকনিক্যাল নামটা তোমাকে মনে রাখতে হবে। আর এই জনন কোষেরই আর একটা নাম হচ্ছে অ্যালোজোম, বা এর আর একটা নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে আমাদের দেহকোষ বা অটোজোমের সংখ্যা কত? আমাদের দেহকোষ মানে মানুষের ক্ষেত্রে দেহকোষের সংখ্যা হচ্ছে 22 জোড়া বা 44টা। অন্যদিকে জনন কোষের সংখ্যা হচ্ছে জাস্ট 2টি। পুরুষদের ক্ষেত্রে সেটা XY, মহিলাদের ক্ষেত্রে সেটা XX। অর্থাৎ আমরা ক্রোমোজোমের প্রকৃতির উপর ভিত্তি করে, সেটা কোন ধরনের কোষের মধ্যে রয়েছে তার উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে প্রধান দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় দেহকোষ বা অটোজোম, একটাকে বলা হয় জনন কোষ বা অ্যালোজোম। ক্লিয়ার? আমাদের দেহকোষের সংখ্যা হচ্ছে 22 জোড়া বা 44টি, জনন কোষের সংখ্যা হচ্ছে 2টি। এবার একটা দেহকোষে মোট ক্রোমোজোম আছে কটা? আমাদের এই দেহকোষে ক্রোমোজোম রয়েছে মোট কটা? 46টি। অর্থাৎ দেহকোষ মানে তুমি ভেবো না যে সেখানে সেক্স ক্রোমোজোম নেই। আমাদের প্রতিটা হাতের, ঠোঁটের প্রতিটা কোষের মধ্যে কিন্তু দেহকোষ তো রয়েছে, তার সাথে জনন কোষও রয়েছে। এবার তুমি বলবে যে স্যার জনন কোষ রয়েছে তাহলে কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে না কেন? জনন কোষ শুধুমাত্র উৎপন্ন হচ্ছে গ্যামেট সৃষ্টির সময়, কিন্তু আমাদের প্রতিটা দেহকোষের মধ্যে কিন্তু মোট 46টা ক্রোমোজোম রয়েছে। তার মধ্যে এখানে আমরা এটাকে দেহকোষ বলবো না, এটাকে বলবো দেহ ক্রোমোজোম, ঠিক আছে? বা দেহকোষ ক্রোমোজোম, আর এটা জনন কোষ ক্রোমোজোম। এই দেহকোষ ক্রোমোজোম রয়েছে 22 জোড়া, প্লাস আমাদের দেহকোষের মধ্যে বলছি জনন কোষও কিন্তু রয়েছে, অর্থাৎ জনন কোষ দুটো রয়েছে। তাহলে আমরা যদি একটা দেহকোষের ক্যারিওটাইপ মানে হচ্ছে মোট যে ক্রোমোজোমের বিন্যাস সেটা যদি দেখি, তাহলে ক্রোমোজোমের ক্যারিওটাইপ আমরা দেহকোষের ক্ষেত্রে বলতে পারি 44A প্লাস XY পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 44A প্লাস XX। এটা হচ্ছে একটা দেহকোষের ক্যারিওটাইপ মানে হচ্ছে টোটাল যে ক্রোমোজোম সংখ্যা তার বিন্যাস। তাহলে দেখো একটা পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই 44টা A মানে হচ্ছে অটোজোম, তার সাথে XY সেক্স ক্রোমোজোম। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে 44টা অটোজোম প্লাস XX সেক্স ক্রোমোজোম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমাদের দেহকোষে শুধুমাত্র দেহকোষ ক্রোমোজোম থাকে এমনটা কিন্তু নয়। আমাদের প্রতিটা দেহকোষে দেহকোষ ক্রোমোজোম মানে অটোজোম থাকার সঙ্গে সঙ্গে আমাদের সেক্স ক্রোমোজোমও কিন্তু থাকে। অন্যদিকে জনন কোষে এই যে দেহকোষে যা ক্রোমোজোম সংখ্যা থাকে তার অর্ধেক হয়ে যায়। তাহলে জনন কোষে পুরুষদের ক্ষেত্রে কি হবে? পুরুষদের ক্ষেত্রে 44-এর অর্ধেক 22-এ, প্লাস পুরুষদের ক্ষেত্রে একটা XY এর মধ্যে যে কোনো একটা থাকবে, তাহলে এটা একটা গ্যামেট হবে,
আর একটা গ্যামেট কি হবে, আর একটা গ্যামেট হতে পারে 22A প্লাস ওয়াই। গ্যামেটে কখনোই কিন্তু এক্স ওয়াই একসাথে থাকবে না, ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে একই রকমেরই গ্যামেট তৈরি হয়, এক রকমের, সেটা হচ্ছে 22A প্লাস এক্স, দুটোই হয়। এখানে যদি এক্সটাকে দুটো আলাদা করে দিই, দুটোই এক্স হচ্ছে, তার মানে 22A প্লাস এক্স, এই একই রকমেরই কিন্তু গ্যামেট উৎপন্ন হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে দেহকোষ ক্রোমোজোম বলতে কি বোঝায়, অ্যালোজোম বলতে কি বোঝায়, এবং এদের ক্যারিওটাইপ কি প্রকৃতির হয়, অর্থাৎ ক্রোমোজোম বিন্যাস কি প্রকৃতির হয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এবং এসিকিউর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল রেখো। নেক্সট আমরা যে টপিক্সটা কভার করব সেটা হচ্ছে যে এই যে ডিএনএ, এই ডিএনএ অ্যাকচুয়ালি কি কি নিয়ে গঠিত। ডিএনএ যদি আমরা স্ট্রাকচার দেখি, আমরা ডিএনএ যদি দেখি, এটা একটা দ্বিতন্ত্রী প্যাঁচানো তন্ত্রী, এরকম দ্বিতন্ত্রী হয়, ডাবল স্ট্যান্ডার্ড, এবং তার মধ্যে এরকম বেশ কিছু হাইড্রোজেন বন্ধন থাকে। এগুলো কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। এবং আমরা যদি ডিএনএর গঠন দেখি, তিনটে প্রধান জিনিস থাকে ডিএনএতে। একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটি হচ্ছে ধাতব আয়ন। ভালো করে রিভিশন দাও ক্লাসগুলো, এবং এই জায়গাগুলো থেকে কোনো প্রশ্ন এলে যেন না আটকায়। শর্করা যেটা থাকে ডিএনএর ক্ষেত্রে, সেটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা। কেন ডিঅক্সি বলে না, ডিএনএর যদি আমরা স্ট্রাকচার দেখি, দেখতে পাই যে যে কার্বন রয়েছে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে, আমরা যদি রাইবোজ শর্করা স্ট্রাকচার দেখি, এবং রাইবোজ শর্করা স্ট্রাকচার হয় কীরকম, এরকম হয়। মোট 5টা কার্বন রয়েছে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, আর এখানে CH2OH আছে, এটা 5 নম্বর কার্বন। মোট 5টা কার্বন রয়েছে রাইবোজ শর্করাতে। এবার ডিঅক্সি কেন বলছি না, 2 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন গ্রুপ থাকে আর একটা OH গ্রুপ থাকে। জেনারেলি রাইবোজ শর্করা স্ট্রাকচার বলছি, কিন্তু একে ডি কেন বলছি না, এই হাইড্রক্সিল গ্রুপটা ফাঁকা থাকে ডিএনএর ক্ষেত্রে, সেই জন্য এটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ গ্রুপ, অর্থাৎ যে কারোর সাথে রিঅ্যাকশন করে যাবে। সেই জন্য যাতে না করতে পারে, সেই জন্য প্রকৃতি কী করেছে, একে এর অক্সিজেন গ্রুপটা বাদ দিয়ে দিয়েছে, শুধু হাইড্রোজেন করে রেখেছে, যা সহজে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। যেহেতু অক্সিজেন গ্রুপটা 2 নম্বর কার্বন থেকে বাদ চলে গেছে, বাদ, সেই জন্য একে বলা হয় ডিঅক্সি। ডিঅক্সি কথার মানে কি, অক্সিজেন বাদ, কত নম্বর কার্বন থেকে গেছে, 2 নম্বর কার্বন থেকে। সেই জন্য ডিএনএর ক্ষেত্রে যে শর্করাটা, সেটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ শর্করা। নাইট্রোজেন বেস 2 রকমের হয়, একটাকে বলা হয় পিউরিন, আর একটাকে বলা হয় পিরিমিডিন। পিউরিন আবার 2 রকমের হয়, একটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিন 2 রকমের হয়, থাইমিন আর সাইটোসিন। অন্যদিকে ধাতব আয়ন কিছু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি থাকে। এবং যেটা ব্যাপার, এই দ্বিতন্ত্রী স্ট্র্যান্ডের অ্যাডেনিন সর্বদা থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, অন্যদিকে গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটা খেয়াল রেখো। এবং তার সাথে আরেকটা জিনিস খেয়াল রেখো, একটা ডিএনএতে মোট যে পিউরিন শর্করা থাকে, মানে পিউরিন বেস থাকে, মানে এ এবং জি, সেই পরিমাণটা হয় মোট যে পিরিমিডিন বেস থাকে তার সংখ্যার সমান, অর্থাৎ A প্লাস জি সমান আমরা বলতে পারি T প্লাস সি, অর্থাৎ এটা T প্লাস সি মানে মোট পিউরিমিডিন বেস, আর A প্লাস জি মানে মোট পিউরিন বেস, এই সংখ্যাটা সমান হয়। এবং এটাকে বলা হয় 4 গাফের সূত্র। 4 গাফের সূত্র, বিজ্ঞানী 4 গাফ এটা আবিষ্কার করেন। এবং এই সূত্রটা অন্যভাবেও দিতে পারে, কীভাবে না, A প্লাস জি সমান T প্লাস সি, বা আমরা এটাকে লিখতে পারি A প্লাস জি বাই T প্লাস সি, মানে এটাকে আমরা লিখতে পারি না যে A প্লাস জি বাই T প্লাস সি সমান 1। কোন ফর্মে রয়েছে সেটা যে কোনো একটা ফর্মে থাকতে পারে, গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার দিক থেকে। ক্লিয়ার? তাহলে একটা ডিএনএর এই অংশগুলো থাকে। এখন এই ডিএনএ যে ক্রোমোজোম গঠন করছে, সেটা কিভাবে দেখা যায় না, একটা ডিএনএ, দ্বিতন্ত্রের ডিএনএ, সেটা আলটিমেটলি কি হচ্ছে না, সেটা আলটিমেটলি তৈরি করছে একটা ক্রোমোজোম। কিভাবে তৈরি করছে না, যে মডেলটা আমরা এখানে পড়বো সেটাকে বলা হয় নিউক্লিওজোম মডেল। নিউক্লিওজোম মডেল।
নিউক্লিওজোম মডেলে কি বলছে না, এই যে ডিএনএ, সেই ডিএনএটা অ্যাকচুয়ালি এরকম কিছু হিস্টোন প্রোটিনকে ঘিরে অবস্থান করে। এগুলো আমি যেগুলো দেখাচ্ছি হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনকে ঘিরে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করে এবং বারবার তুমি ভাবো এই হিস্টোন প্রোটিনকে এরকমভাবে যদি পেঁচিয়ে অবস্থান করে ঘন সন্নিবিষ্ট হয় তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো ডিএনএর যে থিকনেস তার থেকে ক্রোমোজোমের থিকনেস কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং আমরা সেটাই দেখতে পাই, এই হিস্টোন প্রোটিনকে বারবার পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করার ফলে আলটিমেটলি তৈরি হয় তোমার ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমগুলোতে তাহলে কী কী জিনিস আছে না, সেখানে ডিএনএ আছে এবং তার সাথে কিছু হিস্টোন প্রোটিন আছে বা প্রোটিন আছে আমরা বলতে পারি। এবং এই প্রোটিনকে মানে আমরা যদি ক্রোমোজোমের স্ট্রাকচার দেখি, সেই প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হিস্টোন প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন, আর একটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন বা আম্লিক প্রোটিন। হিস্টোন প্রোটিনের মধ্যে স্পেশালি লাইসিন, লিউসিন, আর্জিনিন এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি থাকে, আর আমরা জানি যে প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অন্যদিকে নন হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই ট্রাইরোসিন, ট্রিপ্টোফ্যান এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি পরিমাণে থাকে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এই অ্যামাইনো অ্যাসিড কিছু নাম মনে রেখো, কারণ পরীক্ষায় প্রশ্ন দেয় যে দুটো হিস্টোন অ্যামাইনো অ্যাসিডের নাম, দুটো নন হিস্টোন প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের নাম, তাহলে সেক্ষেত্রে তোমরা লিখতে পারবে। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনে 5 রকমের তোমার প্রোটিন থাকে। একটা হচ্ছে H1, H2A, H2B, H3, H4, এইরকম মোট তোমার 5টা প্রোটিন থাকে। এবং এই 5টা প্রোটিন কি করে, তার মধ্যে এই যে H2A, H2B, H3, H4 এই 4টে প্রোটিন অ্যাকচুয়ালি কোর অক্টামার গঠন করে। কোর অক্টামার মানে এই মধ্যখানে দেখতে পাচ্ছ তো, এই মধ্যখানে আমি এইটাকে যদি জুম করে দেখাই, এর মধ্যখানে যে প্রোটিনগুলো রয়েছে এই 4টে প্রোটিন রয়েছে। কি কি? H2A, H2B, H3, H4। কটা করে রয়েছে? 2টো করে রয়েছে। তুমি এই দিক থেকে 4টে দেখতে পাচ্ছ, ওই দিকেও 4টে রয়েছে, 3D ভাবো। তাহলে মোট কটা রয়েছে? 4টে 8টা। তাহলে H1টা কোথায় না, H1টা এই ডিএনএকে, এই যে হিস্টোন প্রোটিন তাকে ধরে রাখে। H1টা কিন্তু কোর অক্টামারে থাকে না, কোর অক্টামারের বাইরে ডিএনএটাকে জাস্ট ধরে রাখতে সাহায্য করে। তো সেই জন্য H2, H2B, H3, H4 এই 4টে কি গঠন করে? কোর অক্টামার। অক্টা মানে কি? 8। কোর অক্টামার, কোর অক্টামার গঠন করে। এবং এই 4টে তোমার যে হিস্টোন প্রোটিনের যে উপাদান, সেই 4টে উপাদান, এবং মোট উপাদান থাকে মোট 5টা প্রোটিন। ক্লিয়ার? 5 রকমের হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই। এবার আসি আমাদের যে তোমার আরএনএ, সেই আরএনএ সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। সেখানে ডিএনএর মতো কিন্তু 2 নম্বর কার্বনে অক্সিজেন গ্রুপটা বাদ যায় না। এবং আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিন্তু পৃথিবীতে প্রথম এসেছিল সেটা কিন্তু আরএনএ। এবং সেই জন্য আরএনএকে অনেক সময় বলা হয় নগ্ন জিন। ক্লিয়ার? এবং এটা আমরা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারে এটা ডিটেলসে বলবো। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আরএনএ 3 রকমের হয় বেসিক্যালি। একটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, যেটা বার্তা বহন করে। একটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, যেটা অ্যামাইনো অ্যাসিডকে বহন করে। আর একটা হচ্ছে আরআরএনএ শুধু, যেটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ, যেটা অ্যাকচুয়ালি রাইবোজোম গঠন করে। রাইবোজোম অ্যাকচুয়ালি পর্দাবিহীন কোষীয় অঙ্গনে, এবং রাইবোজোমকে যদি আমরা স্ট্রাকচার দেখি সেটা এখানে জাস্ট এরকম আরএনএগুলো গঠন করে। আরএনএ কিছুই নেই, বুঝলে? আমরা রাইবোজোমকে আঁকি এইভাবে ঠিকই, কিন্তু রাইবোজোমে বেসিক্যালি আছে কি এরকম আরএনএগুলো, মানে আরএনএ, রাইবোজোমাল আরএনএগুলো এরকম অবস্থান করে। এবং এটাই আঁকার সুবিধার্থে আমরা এরকম আঁকি। ক্লিয়ার? বুঝতে পারলাম আমি ব্যাপারটা? এবার আমরা যেটা রিভিশন করব সেটা হচ্ছে যে আমাদের যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন কত রকমভাবে হয় না। কোষ বিভাজনকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করি। একটাকে বলা হয় অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এর মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয় না, কোনো একটা কোষ, সেই কোষটার মধ্যে যে নিউক্লিয়াস বা ক্রোমোজোম রয়েছে সেটা সরাসরি 2টো ভাগে ভাগ হয়ে যায়। সেই কোষটার সরাসরি 2টো ভাগে ভাগ হয়ে যায়, এবং তার ফলে কি হয়, নিউক্লিয়াসটাও 2টো ভাগে ভাগ হয়ে যায়। নিউক্লিয়াসটাও 2টো ভাগে ভাগ হয়ে যায়, তার ফলে কি হয়, 2টো অপত্য কোষের সৃষ্টি হয়। এখানে দেখো কোনো ঝামেলা নেই, সরাসরি কোষটা বিভাজিত হয়ে যাচ্ছে। সেই জন্য অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন মানে সরাসরি হয়ে যাচ্ছে, এবং এখানে কোনো রকম বেমতন্তু গঠন, কোনো রকম ক্রোমোজোম গঠন কিন্তু হচ্ছে না।
অন্যদিকে মাইটোসিস এবং মিওসিস উভয় তোমার কোষ বিভাজনেই কিন্তু এই ঝামেলা রয়েছে। মাইটোসিসকে ওই জন্য বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। কি বলে? পরোক্ষ কোষ বিভাজন। কাকে বলবো? মাইটোসিসকে। কেন মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলবো? না, মাইটোসিসে দেখবো যে অনেক ঝামেলা হচ্ছে, এরকম সরাসরি হচ্ছে না। এবং মাইটোসিসে কি হয় না, মনে করো একটা কোষ রয়েছে যেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ 2n, সেই কোষটা যখন বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করবে, তারাও মাতৃকোষের একদম সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি সম্পন্ন হয়। মানে একদম হুবহু দুটো একই রকম কোষ, যে কোষ দুটো মাতৃকোষ যেমন ছিল, এটা মনে করো মাতৃকোষ, আর এই দুটো মনে করো অপত্য কোষ। অপত্য কোষ মানে যারা বিভাজনের ফলে সৃষ্টি হয়, সেই অপত্য কোষ দুটো একদম সেম হয়। সেই জন্য মাইটোসিসের আরেকটা নাম হচ্ছে সমবিভাজন। পরীক্ষায় প্রশ্ন দেয় মাইটোসিসকে সমবিভাজন কেন বলে? সমবিভাজন বলে কারণ মাইটোসিস কোষ বিভাজনের ফলে জনন মাতৃকোষ থেকে আমরা দেখতে পাই যে অপত্য কোষ দুটো উৎপন্ন হয়েছে, সেগুলো সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন হয়, সেই জন্য মাইটোসিসকে বলা হয় সমবিভাজন। অন্যদিকে আমরা যদি মিওসিস দেখি, মিওসিস কোষ বিভাজনে কি হয়, মনে করো এটা হচ্ছে একটা 2n কোষ, সেই কোষটা মিওসিস কোষ বিভাজনের সময় কি হয় না, মিওসিসের আবার দুটো ধাপ আছে, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1-এ কি হয়ে যায়, মিওসিস 1 এটা দুটো পর্যায় সম্পন্ন হয়। মিওসিস 1-এ কি হয়, জনন মাতৃকোষে যতগুলো কোষ রয়েছে তার অর্ধেক হয়ে যায়, কোষটার কি হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে n হয়ে যায়। এবং তারপরে মিওসিস 2-তে কি হয়, এটা পুনরায় এবার বিভাজিত হবে, এটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 2-তে কি হয়, এই পর্যায়ের যে আগের পর্যায়ের কোষ, অর্থাৎ এই কোষগুলো তাদের সমবিভাজন ঘটে, অর্থাৎ তারা সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন হয়। মানে এখানে n আছে, মানে এটাও কি হয়ে যাবে, n হবে, এটাও n হবে, একই রকমভাবে এটাও কি হয়ে যাবে, n হয়ে যাবে, এটাও n হয়ে যাবে। অর্থাৎ মিওসিস 1-এ আমরা দেখতে পাচ্ছি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। সেই জন্য মিওসিস 1-এ স্পেশালি এই মিওসিস 1-এর জন্যই কিন্তু মিওসিস কোষ বিভাজনকে কি বলে, মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন বলছি না, তার কারণ হচ্ছে মিওসিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যাচ্ছে। এবং তারপরে মিওসিস 2-তে কিন্তু সমবিভাজন ঘটছে, সেখানে দেখো যে কোষ দুটো উৎপন্ন হয়েছিল তাদের সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন পরবর্তী পর্যায়ে কোষ উৎপন্ন হচ্ছে। ওই জন্য এটাও প্রশ্ন দেয় পরীক্ষায় যে মিওসিস 2-কে কি বিভাজন বলে। মিওসিস 2-কে হ্রাস বিভাজন কিন্তু বলবো না, মিওসিস 2-কে আমরা বলবো সমবিভাজন, কিন্তু মিওসিস 1-কে আমরা বলবো হ্রাস বিভাজন। এবার পরীক্ষায় যদি প্রশ্ন দেয় মিওসিসকে ড্যাশ বিভাজন বলে, তখন কি লিখবে না, মিওসিসকে তখন বলবে হ্রাস বিভাজন বলে। তার কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা আলটিমেটলি দেখো অর্ধেকই, বোঝাতে পারলাম? এখানে যে 2n আছে দেখো অপত্য কোষে সব n, তার মানে অর্ধেকই হচ্ছে। তার মানে মিওসিসকে আমরা বলতে পারি হ্রাস বিভাজন, কিন্তু মিওসিস 2-কে আমরা হ্রাস বিভাজন বলবো না, তার কারণ মিওসিস 2-তে আমরা দেখতে পাচ্ছি সমবিভাজন ঘটছে। ইজ ইট ক্লিয়ার? এটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। নেক্সট আমরা এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনগুলোয় চটজলদি রিভিশন দেবো। দেখো মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে পর্যায় রয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের, এবং এই ক্লাসগুলো যদি তোমরা ডিটেলসে জানতে চাও, মানে এটা তো রিভিশন ক্লাস, এখানে পুরো ডিটেলসে বোঝানো সম্ভব নয়, তো ডিটেলসে বুঝতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ডিটেলসে ক্লাস আছে কোষ বিভাজন নিয়ে, সেখানে মাইটোসিস মিওসিস তো কোষ বিভাজন একদম ডিটেলসে বোঝানো আছে, তোমরা চাইলেই দেখতে পারো। দেখো মাইটোসিস কোষ বিভাজনের যে দশাগুলো সেগুলো কি কি। মাইটোসিস কোষ বিভাজনের 1 নম্বর দশা হচ্ছে প্রোফেজ, 2 নম্বর হচ্ছে মেটাফেজ, 3 নম্বর হচ্ছে অ্যানাফেজ, আর 4 নম্বর হচ্ছে টেলোফেজ। প্রতিটা কোষ বিভাজনের প্রতিটা দশার কিন্তু দুটো করে বৈশিষ্ট্য তোমাকে খেয়াল রাখতেই হবে। যেমন প্রোফেজে কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় কি হয় না, ক্রোমাটিন জালিকাগুলো ধীরে ধীরে ঘন সন্নিবিষ্ট হয়, স্পাইরিলাইজেশন বলে কথাটাকে, স্পাইরিলাইজেশন ঘটে। অর্থাৎ একটা কোষের মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল সেগুলো কি হয় দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে ক্রোমোজোম গঠন করছে। মাইটোসিস কোষ বিভাজনের যদি আমরা প্রোফেজ উপদশা দেখি, সেখানে 1 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকাগুলো ধীরে ধীরে কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম গঠন করে, অর্থাৎ ক্রোমাটিন জালিকার স্পাইরিলাইজেশন ঘটে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে জল বিয়োজন ঘটে। ক্লিয়ার? জল বিয়োজনের মাধ্যমে ঘন সন্নিবিষ্ট হয়। এবং এখানে
ক্রোমোজোমের ক্ষেত্রে মনে করো এটা একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে বেসিক্যালি আছে কে, ডিএনএ আছে। সেই ডিএনএটা যদি এরকম পেঁচিয়ে অবস্থান করে, আর একদিকে আমি দেখাচ্ছি, মনে করো ডিএনএটা এরকম সমান্তরালভাবে অবস্থান করে, তাহলে দু রকমের কুণ্ডলী হয়। এই যে ডিএনএর সেটা দু রকমের কুণ্ডলী হয়। যদি পেঁচিয়ে অবস্থান করে তাকে বলে প্লেকটোনেমিক কুণ্ডলী, প্লেকটোনেমিক কুণ্ডলী। না এখানে কি হয় না, ডিএনএ তন্ত্রী দুটো পেঁচিয়ে অবস্থান করছে, অর্থাৎ দুটোকে ছাড়াতে গেলে বেশি কষ্ট হবে আর কি। অন্যদিকে যখন ডিএনএ তন্ত্রী দুটো সমান্তরালভাবে অবস্থান করে তখন তাকে বলে প্যারানেমিক কুণ্ডলী, প্যারানেমিক কুণ্ডলী। তাহলে প্লেকটোনেমিক কুণ্ডলীটা হচ্ছে যখন পেঁচিয়ে অবস্থান করবে ডিএনএ তন্ত্রী, প্যারানেমিক মানে যখন ডিএনএ তন্ত্রী সমান্তরালভাবে অবস্থান করবে তখন তাকে আমরা বলবো প্যারানেমিক। প্যারা মানে প্যারালাল, সমান্তরালভাবে অবস্থান করছে, ক্লিয়ার। মেটাফেজে কি হয়, মেটাফেজ দশায় আমরা দেখতে পাই ক্রোমোজোমগুলো একদম কোষের মধ্যখানে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে এবং এটাকে বলা হয় মেটাফেজ প্লেট, ক্লিয়ার। 3 নম্বর বৈশিষ্ট্য, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই বেমতন্তু চলে আসে, মানে বেমতন্তু গঠিত হয়। এবং আমরা জানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে, প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হয় সেন্ট্রোজোম থেকে, এবং সেন্ট্রোজোমটা দুটো সেন্ট্রিওলে ভেঙে যায়, দুই মেরুর দিকে চলে যায় এবং সেই সেন্ট্রিওল থেকে অ্যাকচুয়ালি বেমতন্তু গঠিত হয়। অন্যদিকে অ্যানাফেজে যদি আমরা দেখি, অ্যানাফেজে দেখতে পাই যে অপত্য ক্রোমোজোম গঠিত হয়, অর্থাৎ প্রতিটা ক্রোমোজোম, এরকম ধরো ক্রোমোজোমগুলো আছে, প্রতিটা ক্রোমোজোমের সাথে বেমতন্তু এসে যুক্ত হয় এবং দুই মেরুর দিকে কি হয়, ক্রোমোজোমগুলোর গমন ঘটে, দুই মেরুর দিকে ক্রোমোজোমগুলো আসতে থাকে, এই দিকে আসতে থাকে, আর এই মধ্যখানে ছিল সেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং এটা এইদিকে আসছে মনে করো। এবং এই দশার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যানাফেজ দশা হচ্ছে সবথেকে স্বল্পস্থায়ী দশা কোষ বিভাজনের, এবং সবথেকে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ। এবং এই অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের চলন ঘটে, অর্থাৎ আমরা দেখতে পাই ক্রোমোজোম ভেঙে গিয়ে অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড গঠন করছে, এবং তার ফলে আমরা দেখতে পাই দুই মেরুতে সমান সংখ্যক ক্রোমাটিড এসে উপস্থিত হয়েছে। এবং অনেক সময় কি হয়, এই বিভাজনটা সমান হয় না, অর্থাৎ ক্রোমাটিড দেখো এখানে একটা ক্রোমোজোম ছিল, দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যাচ্ছে, অনেক সময় কি হয় এটা সমানভাবে হয় না, তখন সেটাকে বলা হয় নন ডিসজাংশন, এবং তার ফলে অনেক রোগ হয়, যেমন তোমার টার্নার সিনড্রোম, যেমন তোমার ডাউন সিনড্রোম, এগুলো কি হয় নন ডিসজাংশনের ফলে হয়। টেলোফেজের অন্যতম গুরুত্ব হচ্ছে টেলোফেজ দশায়, এই প্রোফেজ দশায় কি কি হয়েছিল একবার রিভিশন দিই না। প্রোফেজ দশায় হয়েছিল তোমার 1 নম্বর ক্রোমাটিন জালিকাগুলো ক্রোমোজোমে রূপান্তরিত হয়েছিল, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটেছিল এবং সেখানে জল বিয়োজন ঘটেছিল। অন্যদিকে টেলোফেজ আমরা দেখতে পাই প্রোফেজের ঠিক উল্টো, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস পুনরায় ফিরে আসে, তারপরে তোমার ক্রোমোজোম থেকে পুনরায় ক্রোমাটিন জালিকায় রূপান্তরিত হয় এবং এখানে দুটো অপত্য নিউক্লিয়াস কিন্তু এই টেলোফেজে উৎপন্ন হয়। এবং এই মাইটোসিসের সবথেকে দীর্ঘস্থায়ী দশা বললাম প্রোফেজ, সবথেকে স্বল্পস্থায়ী দশা বললাম অ্যানাফেজ, এবং মেটাফেজ দশার ক্রোমোজোমগুলোকে সবথেকে সুস্পষ্টভাবে দেখা যায়। এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি। নেক্সট আমরা আসি মিওসিস কোষ বিভাজনের ডিভিশনে। না মিওসিস কোষ বিভাজনকে আমরা একটু আগেই বললাম হ্রাস বিভাজন বলে, এবং এই মিওসিসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মিওসিস 1 আর একটি হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 এর আবার ভাগ আছে কি কি না, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 2 এর ভাগ কি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। কি হয় ভালো করে বোঝো, প্রোফেজ 1 হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী বললাম একটু আগেই। না প্রোফেজ 1 এর আবার বেশ কিছু উপদশা রয়েছে, কি কি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপর হচ্ছে তোমার ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই 5টা কিন্তু উপদশা রয়েছে। এবং সেক্ষেত্রে তোমার যে জায়গাগুলো তোমাকে পড়ে যেতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার ক্রসিং ওভার। ক্রসিং ওভারে কি হয় না, পিতৃমাতৃ থেকে দেহ থেকে আগত ক্রোমোজোমের কি হয় খণ্ডাংশের বিনিময় ঘটে, যেটাকে বলা হয় ক্রসিং ওভার। এবং ক্রসিং ওভার হয় কার মধ্যে না, দুটো
সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, অর্থাৎ সমস্ত ক্রোমোজোম মানে একই রকম দেখতে ক্রোমোজোম, একটা পিতার কাছ থেকে এসছে একটা মাতার কাছ থেকে এসছে, এবং তাদের মধ্যে নন সিস্টার ক্রোমাটিড মানে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, নন সিস্টার মানে দুটো ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড, এই দুটো ভিন্ন নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হয় বা খণ্ডাংশের বিনিময়, মানে এর অংশ এখানে লেগে যাবে, এর অংশ ওখানে লেগে যাবে, এবং তার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ বা ক্রোমোজোম উৎপন্ন হয়। এবং এটা হয় কোন দশায়? প্যাকাইটিনে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, প্যাকাইটিন উপদশায় হয়। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স এটা গঠিত হয় কোন দশায়? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠিত হয় জাইগোটিন উপদশায়, এবং এখানে কি হয়? পিতৃদেহ থেকে এবং মাতৃদেহ থেকে আগত ক্রোমোজোমগুলো কাছাকাছি আসে, এবং এই ঘটনাকে বলা হয় সাইন্যাপসিস। ছাত্রছাত্রীরা ভুল করে কোথায়? সাইন্যাপসিস মানেই ভাবে সাইন্যাপসের কথা, সাইন্যাপস পড়ে আসছে তোমার দুটো নিউরনের সংযোগস্থল, আর সেখানেই ভাবে আচ্ছা সাইন্যাপসিস তাহলে ওই রিলেটেড, একই রকমের শব্দ ওর সাথে রিলেটেড না। সাইন্যাপসিস হচ্ছে কোষ বিভাজনের সাথে সম্পর্কিত, যেখানে কি হয়? পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম কাছাকাছি আসে, কোন উপদশায়? প্রোফেজ 1-এর জাইগোটিন উপদশায়, যেটাকে বলা হয় সাইন্যাপসিস। এবং এই যে জোর বাঁধছে, এই জোর বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সাইন্যাপসিস, এবং জোর বেঁধে যেটা তৈরি করে সেটাকে বলে বাইভ্যালেন্ট, মানে কাছাকাছি আসে এবং একসাথে জোর বাঁধে। প্যাকাইটিন উপদশায় কি হয়? ক্রোমোজোমের ক্রসিং ওভার হয়। ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস আবার ওটা ছাড়াছাড়ি হয়ে যায়। মেটাফেজ 1-এ কি হয়? ক্রোমোজোমগুলো বেমের বিষুমঞ্চলে অবস্থান করে। অ্যানাফেজ 1-এ কি হয়? ক্রোমোজোমগুলো যে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম এসেছিল, মনে করো এটা হচ্ছে পিতৃ ক্রোমোজোম আর তার সাথে আছে কি এটা মাতৃ ক্রোমোজোম, সেই পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের কি হয়? অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমের ডিসজাংশন ঘটে, অর্থাৎ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের যে তোমার রিকম্বিনেন্ট হয়েছিল, সেই রিকম্বিনেশনের পর সেটা পুনরায় দুই মেরুর দিকে চলে যায় অ্যানাফেজ 1-এ। কিন্তু অ্যানাফেজ 2-তে ক্রোমোজোমের পৃথকীকরণ হয় না, কিন্তু অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ হয়, অ্যানাফেজ 2-তে ক্রোমাটিডের পৃথকীকরণ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রেখো। টেলোফেজ 1 এবং টেলোফেজ 2-তে, টেলোফেজ 1-এ আমরা দেখতে পাই দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, এবং টেলোফেজ 2-তে আলটিমেটলি 4টে অপত্য নিউক্লিয়াস তৈরি, এবং তার ফলেই আমরা দেখতে পাই মিওসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে আলটিমেটলি তোমার 4টে অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এবং আমি আবারও বলছি, যদি মিওসিস 1 মিওসিস 2 নিয়ে ডিটেলসে জানতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? এটা রিভিশন ক্লাস, এখানে এত ডিটেলসে বলাটা সম্ভব নয়, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিয়েছি। এবার আসি যে নিউক্লিয়াসের যে বিভাজন, অর্থাৎ একটা কোষ থেকে যে দুটো কোষ হচ্ছে, সেই দুটো কোষ হতে গেলে প্রথমে কি হচ্ছে না, এখানে এই একটা নিউক্লিয়াস ছিল সেটা দুটো নিউক্লিয়াস হবে, এবং সেই দুটো নিউক্লিয়াস দুটো আলাদা কোষে যাবে, এবং দুটো নিউক্লিয়াস মানে তুমি ভাবো একটা নিউক্লিয়াস ছিল, সেই প্রথমে কোষটা একই আছে, দুটো নিউক্লিয়াস হলো, তারপর দুটো নিউক্লিয়াসের হওয়ার পরে এই দুটো নিউক্লিয়াস পর্যন্ত আমরা পড়লাম, যেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যখন একটা নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে, এবং এই ক্যারিওকাইনেসিসের ধাপগুলো আমরা পড়লাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অর্থাৎ সেখানে একটা নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হলো। এবার আমরা দেখব কিভাবে একটা কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। তুমি দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে মানে কি? সাইটোপ্লাজম তার বিভাজন ঘটছে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, একই রকমভাবে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। কি বলে? সাইটোকাইনেসিস। এবং এই সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে একরকমভাবে ঘটে, প্রাণী কোষের ক্ষেত্রে একরকমভাবে ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে, অন্যদিকে প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় না, দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে এরকম, ঠিক আছে? অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়ার পর, বা তুমি এখানে দুটো বলবে যে স্যার দুটো কেন, 4টে হলো, হ্যাঁ ঠিক, 4টে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, মনে করো এখানে 4টে এরকম অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, এবং এই 4টে অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে আমরা কি দেখতে পাই, যে প্রাচীর গঠিত হয়। তাহলে একটা কোষ থেকে কটা কোষ তৈরি হবে? এটা জনন কোষের ক্ষেত্রে আমি বলছি যে একটা কোষ থেকে 4টে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। অন্যদিকে মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়। মাইটোসিসটা বোঝো, কারণ ইয়েটা মানে মাইটোসিসে যেরকম হয় মিওসিসে একই রকমের হয়, শুধু প্লয়েডি লেভেলের চেঞ্জ, এবং একটা কোষ থেকে 4টে কোষ তৈরি হয়। তো মাইটোসিসে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়ার পর সেখানে ফ্রাগমোপ্লাস্ট নামক যেগুলো গলগি বস্তু থেকে তৈরি হয়, সেই থলিগুলো এসে পরস্পর যুক্ত হয়,
মধ্যখানে এসে এবং আলটিমেটলি এটা পুরো একটা প্রাচীর গঠন করে, যেটাকে বলা হয় সেল প্লেট বা কোষপাত। অন্যদিকে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় না, মনে করো এটা একটা প্রাণী কোষ, সেই প্রাণী কোষটার এরকম নিউক্লিয়াসে বিভাজন হয়েছে, দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, এবার মধ্যখানে কি হয়, একটা খাঁজ সৃষ্টি হয়, এরকম একটা মধ্যখানে খাঁজ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ক্লিভেজ বা ফারোয়িং। এবং এরপর এই খাঁজ দুটো ক্রমাগত এগিয়ে আসতে শুরু করে এবং আলটিমেটলি যদি খাঁজ দুটো পরস্পর মিলে যায় তাহলেই দুটো অপত্য কোষ তৈরি হবে। এবং এই প্রাণী কোষের তোমার সাইটোকাইনেসিসকে বলা হয় তোমার ক্লিভেজ বা ফারোয়িং। এবং অন্যদিকে আমি বারবারও বলছি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে, প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হয় তোমার সেন্ট্রোজোম থেকে। এবং এই যে কোষ বিভাজন হচ্ছে, এবং এটা তুমি ভাবো এটা কিন্তু একটা সিম্পল প্রসেস নয়, এটা একটা পুরো রেগুলেটরি প্রসেস, অর্থাৎ নিয়ন্ত্রিত প্রসেস। এবং এই কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয় কোষ চক্রের মাধ্যমে, কোষ চক্র। এবং এই কোষ চক্রের প্রধান যে দশা, সেই দশা আমরা কে দুটো প্রধান ভাগে ভাগ করা, একটাকে বলা হয় ইন্টারফেজ দশা, আর একটাকে বলা হয় বিভাজন দশা। বিভাজন দশায় কি হচ্ছে, প্রোফেজ মেটাফেজ হ্যানাদানের মাধ্যমে তোমার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে। ইন্টারফেজ দশা মানে হচ্ছে পরীক্ষার আগের দশা, মানে তুমি যখন পরীক্ষায় লিখছো সেটা হচ্ছে তোমার বিভাজন দশা। অন্যদিকে তুমি পরীক্ষার আগে যে দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিচ্ছ সেটা হচ্ছে তোমার ইন্টারফেজ দশা। এবং ইন্টারফেজ দশার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি বিভাজন দশার তুলনায়। এবং এই ইন্টারফেজ দশার যে উপদশাগুলো রয়েছে কি কি, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, একটা হচ্ছে G2, ঠিক আছে, আর একটা হচ্ছে M। এবং এই ইন্টারফেস দশায় আমরা এমটাকে এখানে রাখবো না, এমটাকে আমরা বলবো যে বিভাজন দশার আন্ডারই, যেটাকে বলা হয় মাইটোটিক ফেজ। এবং বিভাজন দশার ক্ষেত্রে আমরা দুটো ধাপ পাচ্ছি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে আমরা দশা পেয়েছিলাম কি কি গো, চারটে দশা পেয়েছিলাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বললাম কোষপাতের মাধ্যমে, গঠনের মাধ্যমে, অথবা প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িংয়ের মাধ্যমে হয়। এবং ইন্টারফেস দশায় G1-এ কি হয় না, G1-এ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ইন্টারফেসের ক্ষেত্রে। ইন্টারফেস দশায় G1-এ ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রোটিন, প্রয়োজনীয় এমআরএনএ সংশ্লেষ হয়। বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন রয়েছে মাইটোকন্ড্রিয়া, তারপরে তোমার গলগি বস্তু, ক্লোরোপ্লাস্ট, তাদের দ্বিত্বকরণ ঘটে, মানে দ্বিগুণ হয়ে যায় কোষীয় অঙ্গাণু। এস দশায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ডিএনএর দ্বিত্বকরণ ঘটে, অর্থাৎ ছিল এরকম একটা ক্রোমোজোম হয়ে যায় এরকম ক্রোমোজোম, মানে অর্থাৎ একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড গঠিত হয়, অর্থাৎ ডিএনএর দ্বিত্বকরণ ঘটছে, কিন্তু ক্রোমোজোম থাকছে কটা, একটাই ক্রোমোজোম। মানে ব্যাপারটা কি ভালো করে বোঝো, এখানে ক্রোমোজোম কটা আছে, একটা, ডিএনএ কটা আছে, একটা। যখন ডিএনএ দ্বিত্বকরণ হয়ে যায়, ডিএনএ হয়ে যায় কটা, এটা একটা মনে করো, এটা দুটো, ডিএনএ হয়ে যায় দুটো, ক্রোমোজোম কটা আছে, ক্রোমোজোম তো একটাই আছে, ক্রোমোজোমের সংখ্যা বাড়ে না, কিন্তু শুধু ডিএনএর সংখ্যা বাড়ে। G2-তে কি হয় না, তোমার প্রয়োজনীয় প্রোটিন, উৎসেচক এইসব সংশ্লেষিত হয়। এবং এই পুরোটা চক্রাকারে ঘটে। মানে আমরা কোষ চক্রকে যদি দেখি এইভাবে আঁকা হয়, দেখবে যে G1-এর স্থায়িত্ব সব থেকে বেশি, তারপরে S, তারপর G2, তারপর M। এবং যদি কোনো কারণে সেই কোষের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে তখন সেই কোষটা G1 দশার পর কোষ চক্র থেকে বেরিয়ে যায় এবং G0 দশায় অবস্থান করে। G0 দশা মানে সেই কোষটার কোনো ত্রুটি থাকার ফলে কোষটার বিভাজিত হবে না, সেটা সুপ্ত অবস্থায় থেকেই যাবে, এবং সেই দশাটাকে বলা হয় G0 দশা। এবং G0 দশায় থাকে এমন কিছু কোষ হচ্ছে স্নায়ু কোষ, পেশি কোষ, এগুলো। এবং আমাদের মানুষের ক্ষেত্রে পরিণত লোহিত রক্তকণিকা, যেগুলো তোমার আর বিভাজিত হবে না, সেটাকে বলা হয় G0 দশা। এবং এই যে পুরো কোষ চক্র, এই কোষ চক্রে বেশ কিছু চেক পয়েন্ট থাকে। চেক পয়েন্ট মানে সেই কোষ চক্রে সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো নিয়ন্ত্রিত করার পয়েন্ট, এবং যেখানে পার্টিকুলার কিছু প্রোটিন থাকে। কোথায় কোথায় থাকে না, একটা থাকে G1 আর S দশার মাঝে, যেটাকে বলে G1, যেটাকে বলা হয় G1S চেক পয়েন্ট। একটা থাকে G2 আর M এর মধ্যখানে, যেটাকে বলা হয় G2M চেক পয়েন্ট। আর একটা থাকে M দশায়, যেটাকে বলা হয় M চেক পয়েন্ট। তাহলে একটা কোষ চক্রে তিনটে চেক পয়েন্ট থাকে, G1S, G2M এবং M চেক পয়েন্ট। এবং এই কোষ চক্রের রিলেটেড একটা গুরুত্বপূর্ণ উৎসেচকের নাম তোমাকে খেয়াল রাখতে হবে। সেই গুরুত্বপূর্ণ উৎসেচকটার নাম হচ্ছে CDK বা সাইক্লিন।
গুরুত্বপূর্ণ নাম। সিডিকের পুরো কথা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সাইক্লিন প্রোটিন কিন্তু কোষচক্রের একটি গুরুত্বপূর্ণ উৎসেচক, যেটা কোষচক্রকে কন্ট্রোল করে, কোষচক্রকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবং আশা করছি আমি এই কোষ ও কোষ বিভাজন চ্যাপ্টারের রিভিশন পর্বে গুরুত্বপূর্ণ টপিকসগুলো কভার করতে পেরেছি, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, লেপটোরিন উপদশায় বোকে স্টেজ দেখা যায়। সেখানে কি হয়, আমরা দেখতে পাই কোষের এক মেরুতে এরকম ক্রোমোজোমগুলো ফুলের তোড়ার মতো অবস্থান করে। মিওসিস 1-এর লেপটোটিনে বোকে স্টেজ দেখা যায়। এবং আশা করছি সমস্ত জিনিসগুলোই আমি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসবে বা আসার মতো টপিক, সেগুলো তোমার এখান থেকে রিভিশন হয়ে যাবে। আশা করছি তুমি উপকৃত হবে, অনেক অনেক উপকৃত হবে এবং তোমার স্কোর অনেক হাই হবেই। এবং আমরা একটা সংকল্প রেখেছি, যেটাকে তোমাকে পূরণ করতেই হবে, যে আমাদের ভালো স্কোর কিন্তু পেতে হবে। আমাদের বায়োলজিতে মানে লাইফ সায়েন্সে আমাদের কিন্তু 95+ স্কোর অ্যাচিভ করতেই হবে। আমার যারা ভিডিও রেগুলার দেখো, তাদের কাছে আমার অত্যন্ত অনুরোধ যে অবশ্যই কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবে। কোনো ডাউট নিয়ে পরীক্ষার হলে ঢুকবে না, যাতে তোমার স্কোর নেমে যায়। স্কোর তোমাকে বাড়াতেই হবে। তোমার জীবন মানে কি বলবো, একদম এই কটা দিন জীবনের সুখকে একটু ত্যাগ করে দিয়ে তোমাকে এখানে শিখতেই হবে, তোমাকে একটু পড়াশুনো একটু বেশি করতেই হবে, তাহলেই দেখবে স্কোর চলে আসবে আশা করছি। এবং আবারও বলছি, যদি কোনো কনফিউশন থাকে টপিক রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের শারীরিক যত্ন নিও। কারণ শুধুমাত্র প্রস্তুতি নিচ্ছি মানে এমন নয় যে শরীরের উপর টর্চার করব। শরীরকে ভালো রেখে শান্তভাবে পড়াশুনো করো এবং তাহলেই দেখবে তোমার রেজাল্ট ভালো হবে। বেশি চাপ নেবে না, তাহলে কী হবে, তোমার রেজাল্ট হিতে বিপরীত হয়ে যাবে। সেজন্য চাপ নেওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার তরফ থেকে 100% দাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাই বাই।